গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ, প্রতিবাদ র্যালি, সরকারকে কঠোর বার্তা দেওয়ার আহ্বান। যতগুলো মুসলিম কান্ট্রির দেশ রয়েছে সকলের কিন্তু এই বিষয়ে আসলে জোরালো ভূমিকা পালন করা উচিত। ওআইসি কেন এরকম চুপ হয়ে আছে? আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। যতদিন না প্যালেস্টাইন ফ্রি হচ্ছে আমরা থাকবো, ইনশাল্লাহ মাঠে থাকবো। যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বব্যাপী ট্রাম্প নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ, ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত। ঢাকায় চলছে বিনিয়োগ সম্মেলন, প্রথম দিন স্টার্ট আপে গুরুত্ব। চট্টগ্রামে ইকোনমিক জোন পরিদর্শনে পোশাক, আইটি, কৃষিতে আগ্রহ। বাগেরহাটে বাণিজ্যিক ভবনে আগুনে পুড়ে ছাই ব্যাংকের উপশাখা সহ 6টি শোরুম। এক নারীর মৃত্যু, পোশাকের দোকান থেকেই আগুনের সূত্রপাত। স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। সারা দেশে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা সহ সর্বস্তরের মানুষ। এ নিয়ে জানাতে বায়তুল মুকাররম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ, যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সম্ভবত। গালিব, জানাবেন যে আজকে পুরো নগরীর কি চিত্র দেখলেন, আন্দোলনে অংশগ্রহণকারীরা কি বলছেন? মাইল দূরে হয়তো পবিত্র ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলের বর্বর বোমা হামলার শব্দ এখান থেকে শোনা যায় না, কিংবা লাখো ফিলিস্তিনির আর্তনাদ, কিংবা 16,000 শিশু সহ প্রায় 1.5 লক্ষ ফিলিস্তিনির নিহত হওয়ার পরও তাদের সেই কান্নার শব্দ হয়তো এই বাংলাদেশ থেকে সামনাসামনি হয়তো শোনা যায় না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় যেভাবে সরব, তারপরে হৃদয়বান বাঙালির মন আর পড়ে থাকতে পারে না। গতকালে ফিলিস্তিনের জাতীয় এবং ইসলামিক কিছু সংগঠন সেখানে সাধারণ ধর্মঘটের ডাক দেয় এই বর্বর হামলার পরে। আর তারই ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশের মানুষ যেন রাস্তায় নেমে এসেছে। শুধুমাত্র তাদের একটাই দাবি, স্বাধীন ফিলিস্তিনি চায় এবং ইসরায়েলের যে বর্বর হামলা সেটি যেন বন্ধ হয়। 2023 সালের অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি যে একের পর এক হামলা চলছে, সেই হামলার প্রতিবাদে আজকে রাস্তায় নেমে এসেছে এই সাধারণ মানুষ। এবং তাদের সেখান থেকে দাবি যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাকে যেন আন্তর্জাতিক অপরাধের যে আইন রয়েছে সেই আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাকে সর্বোচ্চ যেই শাস্তি, তার ফাঁসি যেন নিশ্চিত করা হয়। তবে তার আগে যেন যেভাবেই হোক না কেন ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। শাফিন, আপনি বলছিলেন যে সারা ঢাকা শহরের চিত্র আজকে কি দেখেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন রাজু ভাস্কর্যের সামনে রয়েছে এবং এখানে সকাল থেকেই এখানে কোনো আলাদা কোনো ব্যানার নেই। প্রত্যেকের একটাই দাবি, তারা স্বাধীন ফিলিস্তিনি চায় এবং প্রত্যেকের হাতে এখানে আমরা প্লে কার্ড দেখতে পাচ্ছি এবং এই প্লে কার্ডে তাদের বিভিন্ন স্লোগান রয়েছে এবং একের পর এক স্লোগান তারা দিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে তারা স্বাধীন ফিলিস্তিনি সহ বেনিয়ামিন নেতানিয়াহুর কে যেভাবে হোক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং একই সাথে এই ইসরায়েলকে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদদ দিয়ে যাচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপের অনেক দেশ তাদেরকে সহযোগিতা দিয়ে করে যাচ্ছে আর্থিক এবং সামরিকভাবে, তাদেরকে এটি বন্ধ করতে হবে এবং সেখানে জোরালো ভূমিকা রাখতে হবে। যেই মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো রয়েছে, বিশেষ করে সৌদি আরব, কাতার থেকে শুরু করে ইরান কিংবা মিশর, যাদের কিছুটা হলেও সামরিক সক্ষমতা রয়েছে এই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার, তাদেরকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছেন এখান থেকে। আরেকটি বিষয় এখান থেকে উঠে আসছে, সেটি হচ্ছে যে আমরা প্রশ্ন করেছিলাম এখানে যারা এই আন্দোলনে যারা শরিক হয়েছেন তাদেরকে বলছিলাম যে এই এত হাজার মাইল দূর থেকে আপনাদের আন্দোলন কিভাবে আসলে ফিলিস্তিনের মানুষের আসলে উপকার হতে পারে। তারা বলছেন যে এই আন্দোলনের মাধ্যমে আমরা রাষ্ট্রকে বুঝাতে চাই যে বাংলাদেশের মানুষ স্বাধীন ফিলিস্তিন চায় এবং সেটি যেন রাষ্ট্রীয়ভাবে কোনো না কোনোভাবে যেন রাষ্ট্র থেকে এই পদক্ষেপ নিয়ে যেন সেখান থেকে যেন এখানে জানানো হয় যে এই সাধারণ বাংলাদেশি তারা এই স্বাধীন ফিলিস্তিনির পক্ষে এবং সেখান থেকে যেন জোরালো পদক্ষেপ নেওয়া হয়।
তো আমার কাছ থেকে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে যে স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠার জন্য যেই বিক্ষোভ কর্মসূচি সেটার। আমি এখন চট্টগ্রামে যেতে চাই, সেখানে আমার সহকর্মী কাজী মাহফুজ রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন তিনি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যে বর্বরোচিত হামলা, সেই হামলার প্রতিবাদ জানাতে মূলত সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা প্রতিবাদ করছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান, ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে রাজপথ একেবারে মুখরিত হয়ে আছে। তাদের একটাই দাবি, এই যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যেভাবে নির্বিচারে হামলা করছে, সেই হামলা বন্ধ করতে হবে। একই সাথে এই যে হামলা, এটি একটি পুরোটাই যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধের দায়ে ইসরায়েলের যারা নেতা আছেন তাদেরকে শাস্তি ভোগ করতে হবে, এমন দাবি কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে করছেন সর্বস্তরের মানুষ। আমরা দেখেছি 3:30টার পর থেকে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট যে বিপ্লব উদ্যান রয়েছে, সেখানে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা জড়ো হয়। এরপরই আমরা দেখেছি 3:50 মিনিটে বিক্ষোভ মিছিলটি 2 নম্বর গেট থেকে শুরু হয়ে এই মুহূর্তে আসলে জিসির মোড় পার হয়ে ওয়াসার দিকে এগিয়ে যাচ্ছে। এখানে দেখেছি শিশু থেকে শুরু করে সব বয়সী নারী পুরুষ কিন্তু নেমে এসেছে। তাদের একটাই দাবি যে ফিলিস্তিনের গাজায় যে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, শিশু থেকে শুরু করে নারী থেকে শুরু করে সব বয়সী মানুষকে হত্যা করা হচ্ছে নির্বিচারে, সেই হত্যার বিচার করার জন্য মূলত এখানে সর্বস্তরের মানুষ জড়ো হয়েছে, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং তারা বলছেন যে বিশ্ব বিবেক কিন্তু এই ইস্যুতে এখনো পর্যন্ত নীরব। তাদের বড় ধরনের কোনো প্রতিবাদ এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি। জাতিসংঘ বড় ধরনের কোনো প্রতিবাদ করেনি, যার কারণে তারা এখানে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। সেই দৃশ্যগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনার মাধ্যমে বলে রাখি যে 2023 সালের অক্টোবরে গাজায় যে হামলা শুরু করেছিল ইসরায়েল, সেই থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে 50,000-এর বেশি নারী পুরুষ কে হত্যা করা হয়েছে এবং সেখানে 1 লাখের বেশি মানুষ আহত হয়েছেন। 70% মতো ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। তো এমন অবস্থায় আসলে এই যে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে ইসরায়েল কর্তৃক, সেখানে আমেরিকা সহ জাতিসংঘ সহ বিশ্ববিবেক এখনও পর্যন্ত নীরব। সেই জায়গাতে সবাইকে প্রতিবাদ করার আহ্বান জানানো হচ্ছে এই বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এ ছিল চট্টগ্রামের 2 নম্বর গেট থেকে গাজায় যে নির্বিচারে হামলা হচ্ছে তার প্রতিবাদে সাধারণ মানুষের যে বিক্ষোভ, তার সবশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাফিন। আবারও চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরতে চাই ইসরায়েল বিরোধী বিক্ষোভের খবর জানতে। ওমর, জানাবেন মহাখালী এলাকায় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান বা কোন কোন শ্রেণী পেশার মানুষ সেখানে এসেছেন, তারা কি বলছেন? যেমনটি বলছেন, আজকে কিন্তু দেশব্যাপী গাজায় যে ফিলিস্তিনি বাহিনীর বর্বর যে গণহত্যা, এর প্রতিবাদে কিন্তু আজকে দেশব্যাপী বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছেন। এর পাশাপাশি রাজনৈতিক যে দলগুলো আছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আয়োজিত একটি বিক্ষোভ মিছিল তারা আয়োজন করেছেন এবং আমরা কিছুক্ষণ পরেই সেই মিছিলটি রাজধানীর মহাখালী থেকে শুরু হবে এবং এখানে তারা যারা আসছেন অর্থাৎ জামাতের নেতাকর্মীরা, তারা কিন্তু এই যে গাজায় ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর যেই বর্বর গণহত্যা এবং নৃশংস হামলা, এর প্রতিবাদ কিন্তু তারা জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক যে সকল মানবাধিকার সংস্থাগুলো রয়েছে তাদের যে নীরব ভূমিকা, এই নীরব ভূমিকা পালন করে তারা কিন্তু সেটির প্রতিবাদ করছেন এবং তারা তাদের আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা যেটি জানাতে চাচ্ছেন অর্থাৎ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে, যাতে অতি শীঘ্রই জাতিসংঘ সহ যে সকল মানবাধিকার সংস্থাগুলো আছে তারা যাতে অতি শীঘ্রই গাজায় যে ইসরায়েলি হামলা চলমান রয়েছে অর্থাৎ যে গণহত্যা চলমান রয়েছে সেটি যাতে তারা বন্ধে কার্যকর ভূমিকা পালন করে। আমি যদি একটু বলি, গত 18 মার্চ আন্তর্জাতিক যেই যুদ্ধবিরোধী চুক্তি সেটি ভঙ্গ করে কিন্তু ইসরায়েলি দখলদার বাহিনী তারা কিন্তু গাজায় নির্বিচারে মানুষ হত্যা তারা চালাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত 50,000-এর অধিক মানুষকে কিন্তু তারা হত্যা করেছে, যার মধ্যে রয়েছে 39,000-এর বেশি
শিশু, অর্থাৎ এই যে হত্যাযজ্ঞ এর প্রতিবাদেই কিন্তু আজকে ঢাকা মহানগরী জামাত ইসলামী ঢাকা মহানগরীর উত্তর আজকে এখানে বিক্ষোভ মিছিল করছেন। এছাড়াও যদি বলে রাখি, আজকে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা যেটি বলছেন যে ইসরায়েলি পণ্য সহ অর্থাৎ ইসরায়েলকে সার্বিকভাবে যাতে প্রতিহত করা হয় এবং ইসরায়েলি পণ্য বয়কট করা হয় সেটির দাবি কিন্তু তারা তুলছেন। যদি একটু বলি, আমরা এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে রয়েছি। আপনারা দেখছেন যে এখানে জামাতের বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন ওয়ার্ড থেকে থানা থেকে তারা এসেছেন। তারা ইসরায়েলের যে গণহত্যা, ফিলিস্তিনের যে গণহত্যা এটির প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। তো এবং এই প্রতিবাদের মাধ্যমে তারা বলছেন যে অতি শীঘ্রই যাতে এই গণহত্যা বন্ধে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বায়তুল মুকাররমে আছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন বায়তুল মুকাররমে আজ কখন থেকে সাধারণ মানুষ অবস্থান নিয়েছে, তারা কি বলছেন? শাফিন, এখানে আমরা দেখছি জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে জোহরের নামাজের পরপরই কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ব্যানারে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন এবং কিন্তু তারা ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করে তারা কিন্তু এখানে তাদের বিভিন্নভাবে তারা বিক্ষোভ এখানে করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। এবং আমরা এখানে দেখছি যে এই মুহূর্তে এখানে বাংলাদেশ লেবার পার্টি নামে একটি রাজনৈতিক দল তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং তারা এখানে আন্দোলনের কথা বলছেন। এবং আমরা জানি বিকেল 5টার দিকেও কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের একটি বিক্ষোভ মিছিল এই বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে শুরু হবার কথা রয়েছে। আমরা জানি যে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলি গণহত্যার আগ্রাসনের বিরুদ্ধে আমরা দেখেছি যে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি, এমনকি আমরা দেখেছি যে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিও কিন্তু নানা সংগঠন বিভিন্নভাবে কিন্তু আজকে সারা দেশে একযোগে আমরা দেখছি পালন করছে। আমরা দেখেছি যে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টাতেও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে নিহত হয়েছেন এবং সেখানে অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে দখলদার বাহিনীর যে বর্বর হামলা অব্যাহত রয়েছে এবং এর মধ্যেই আমরা দেখেছি যে একদিনে আরও অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এই ফিলিস্তিনে হয়েছে। এতে করে আমরা সব মিলিয়ে এখন পর্যন্ত যেটি দেখেছি ফিলিস্তিনের এই ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় 50,700 জন কিন্তু ছাড়িয়েছে এবং আমরা দেখেছি যে এখানে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে কিন্তু এখানে আমরা দেখেছি যে শিশু বৃদ্ধ থেকে সব বয়সের মানুষ কিন্তু এখানে এসে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে ফিলিস্তিনের পণ্য বয়কটের তারা এখানে কথা বলছেন। একই সঙ্গে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও একেবারে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এই ছিল শাফিন আমার কাছে বায়তুল মুকাররমের এখান থেকে সবশেষ তথ্য। গাজায় ইসরায়েলি সহিংসতার প্রতিবাদ হিসেবে সারা দেশে পালিত কর্মসূচির বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ। দেশে দেশে ফিলিস্তিনিদের ডাকে সাড়া দিয়ে এই কর্মসূচি পালন করছেন সর্বস্তরের মানুষ। এছাড়াও ফিলিস্তিনের প্রতি একাত্মতা ও সংহতি জানিয়ে ধর্মঘট ও কর্মবিরতি পালন করছে কয়েকটি দেশের বাসিন্দারা। এদিকে রোববার থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদন থাকছে বিস্তারিত। গাজায় গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে এক হওয়ার ডাক দিয়েছে ফিলিস্তিন। তাদের প্রতি সমর্থন জানিয়ে সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। ফিলিস্তিনের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাসও। পশ্চিম তীরের মুসলিমদেরও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়ার আর্জি হামাসের। ফিলিস্তিনের এই কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে বিশ্বের বেশিরভাগ দেশ। তাদের সমর্থনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছে কয়েক হাজার ফিলিস্তিনপন্থী মার্কিন। প্ল্যাকার্ড হাতে আওয়াজ তুলেছে ইসরায়েলের দোসর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শিশু হত্যাকারীর প্রতীকী বানিয়ে র্যালি হয়েছে সুইডেনে। বিক্ষোভ হয়েছে তুরস্কেও।
ফিলিস্তিনের ডাকে সাড়া দিয়েছে এশিয়ার বেশ কয়েকটি দেশ। বাংলাদেশ, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশে গাজায় গণহত্যা বন্ধে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। তাদের কণ্ঠে একটাই আওয়াজ, ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে ইসরায়েলকে। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান, ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে ইসরায়েলের উপর চাপ তৈরি। ফিলিস্তিন ইস্যুতে বিশ্বজুড়ে বিক্ষোভ কর্মসূচির আওতায় পাকিস্তানের করাচিতে বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। এর আগে মরক্কোতেও বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। প্রয়োজনীয় অর্থায়নের অভাবে কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না স্টার্টআপ বা নতুন উদ্যোগ। সেই সাথে ইন্টারনেটের দর ও প্রাপ্যতাও একটি বড় সমস্যা। 4 দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে উদ্বোধনী অনুষ্ঠানে একথা উঠে আসে। তবে সুখবর আছে নতুন উদ্যোক্তাদের জন্য। তাদের মূলধন সহায়তায় গঠন করা হয়েছে 800 থেকে 900 কোটি টাকার তহবিল। মুন্নাফ রশিদের প্রতিবেদন। ঢাকায় এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন যিনি একবারের জন্য ফুডপান্ডা বা পাঠাও ব্যবহার করেননি। তবে এই স্টার্টআপগুলো কি সত্যি সফল? এমন প্রশ্নের জবাব মেলা ভার। স্টার্টআপ তহবিলের বাস্তবতার খোঁজ নেওয়া প্রতিষ্ঠান লাইট ক্যাসেলস পার্টনার্সের তথ্য বলছে, দেশি স্টার্টআপগুলো তুলনামূলক ভালো। দেশে 1200-র বেশি সক্রিয় স্টার্টআপ প্রতিষ্ঠান আছে। প্রতি বছর আরও 200 প্রতিষ্ঠান বাজারে আসছে। দেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় স্টার্টআপ প্রতিষ্ঠান বিকাশ। 2011 সালে বাজারে আসা এই স্টার্টআপ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার হিসেবে অনেকটা সফল। তাহলে কেন অন্য স্টার্টআপগুলো শুরুর পরে সেবা বাড়াতে হিমশিম খাচ্ছে? তাদের কি সাফল্যের জন্য আরও সময় বা অনুকূল পরিবেশ দরকার? এমন সব প্রশ্নের উত্তর উঠে এসেছে ঢাকায় শুরু হওয়া আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের স্টার্টআপ কানেক্ট সেশনে, যেখানে উঠে আসে স্টার্টআপ বা নতুন উদ্ভাবনের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো। অনুষ্ঠানে তুলে ধরা হয় মাথাপিছু স্টার্টআপ তহবিল কিংবা এসবের পেছনে অর্থ ছাড়। সব দিক থেকে সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান সহ অন্যান্য প্রতিযোগী দেশ থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। তাদের তথ্য মতে 2024 সালে বাংলাদেশে মাথাপিছু নতুন উদ্যোগে বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র $0.2 বিলিয়ন, যেখানে ছাড়ের পরিমাণ ছিল $41 মিলিয়ন, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির 0.01%। ইন্টারনেটের গতির কারণে প্রান্তিক পর্যায়ে বাধাগ্রস্ত হচ্ছে এই খাত, যাকে গতিশীল করতে নিরবচ্ছিন্ন ও ইন্টারনেট সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক সহকারী। Our government has a very high focus in data governance. So data governance and interoperability has already taken a good focus in the ICT Digital Transformation Master Plan and ICT Roadmap. We will be making all the ministries interoperable so that people get access to the databases and services will get more access to the data. সংস্কারের মাধ্যমে দেশের বিনিয়োগ পরিস্থিতিকে উন্নত করাই বিডার প্রাথমিক উদ্দেশ্য বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান। বছর বছর লাইসেন্স নবায়নের জটিলতাও দূর করার আশ্বাস দেন তিনি। That itself is one of the biggest challenges for an investor at any point in time. I just don't think that's something that we can hold on to. We have to come up with a better solution to that. So there are many things that we could potentially do to help the startup community to spread the message, but my genuine feeling is that that needs to be done in collaboration with startup community. নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, যেটা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। We will be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, basically, and they will be the owner, equity holders of that fund, and the money would be only used for equity investment in promising startup companies. Bangladesh is still lagging in terms of financial inclusion. So we have undertaken a massive study on where the funds are going, উপজেলা by উপজেলা। এছাড়া স্টার্টআপদের যে কোনো পরামর্শের পরিপ্রেক্ষিতে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে প্রথমবারের মতো শুরু হওয়া এই বিনিয়োগ সম্মেলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর প্রথম দিনের আয়োজনের কর্মসূচি নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রিফ করছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সরাসরি যাব সেখানে। পেয়েছি আজকে
3টা প্যারালাল সেশন চলছে, আপনারা যদি খেয়াল করে থাকেন 3টা প্যারালাল হলে প্রোগ্রাম চলছে। 25টার বেশি ফরেন এবং লোকাল ভেঞ্চার এখানে পার্টিসিপেট করেছেন, যাদের এস্টাবলিশড ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আছে, এবং একই সাথে 15টার বেশি ইনডেপথ সেশন ফোকাস ডিসকাশন হয়েছে। তো প্রথম যে সেশনটা ছিল আজকে সকালে, সেটা ছিল আমাদের স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে কিনোট স্পিচ। তারপরে আমরা এখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ইনভেস্টমেন্ট প্রথম যে সেশনটা ছিল সেটা স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে একটা কিনোট স্পিচ দিয়েছেন স্টার্টআপ বাংলাদেশের একজন বোর্ড অফ গভর্নেন্স মেম্বার। সেখানে উপস্থিত ছিলেন বিডি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আরসিটি সচিব, এবং আমি উপস্থিত ছিলাম। এরপরে যে সেশনগুলো হয়েছে সেখানে মূলত ইনভেস্টমেন্ট এবং স্টার্টআপ সেন্ট্রিক সেশনগুলো হয়েছে। যেমন একটা সেশন হয়েছে হোয়াই ইনভেস্ট ইন বাংলাদেশ, যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের অপরচুনিটি কি এটা তুলে ধরা হয়েছে। তারপরে হচ্ছে বিল্ডিং ইনভেস্টেবল বিজনেস, যে স্টার্টআপদেরকে গাইড করার জন্য যে কিছু রোডম্যাপ এবং কিছু নার্সিং প্রিন্সিপাল তুলে ধরা হয়েছে। এবং তারপরে ফান্ড রাইজিং এর কিছু পদ্ধতি বাতলে দেওয়ার জন্য আমরা একটা সেশন করেছি, সেটা হচ্ছে ফান্ড রাইজিং ইন দি নিউ এরা অ্যাডাপ্টিং টু মার্কেট শিফটস, এটা একটা। আর তারপরে আরেকটা হচ্ছে যে ফাইন্ডিং the right problem to solve, the DNA of high growth startups, মূলত স্টার্টআপগুলোকে কিভাবে, তাদের চ্যালেঞ্জগুলোকে কিভাবে মোকাবেলা করতে হবে, বা তারা কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, এই ধরনের মানে ফোকাসড সেশন হয়েছে আর কি। আর বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর ব্রিফিংয়ে ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এবারে জানাবো ঈদ শেষে ফিরতি যাত্রার খবর। লম্বা ছুটি শেষে আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে চাপ বেড়েছে দেশের প্রায় সব মহাসড়কই। সকাল থেকে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের কড্ডান মোড়ে ছিল রাজধানীগামী যাত্রী ও যানবাহনের চাপ। বেলা বাড়ার সাথে সাথে চাপ বাড়ে হাটি কুমরুল মোড়েও, তবে নেই যানজটের ভোগান্তি। এদিকে বাসে বাড়তি ভাড়া নেওয়ার কারণে অনেকেই যাচ্ছেন ট্রাকে চড়ে। পাশাপাশি টাঙ্গাইলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গণপরিবহন। কর্মস্থলে ফেরা মানুষের অভিযোগ, যানবাহনের তুলনায় যাত্রী চাপ বেশি থাকায় 3 গুণ বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। এমন অবস্থায় ঝুঁকিপূর্ণ নানা পরিবহনে চড়তে বাধ্য হচ্ছেন তারা। এদিকে যাত্রী ও যানবাহন চাপ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। কোথাও যানজট না থাকায় অনেকটা স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছে মানুষ। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের অংশ হিসেবে আনোয়ারার কোরিয়ান ইকোনমিক জোন ও মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এ সময় ঘুরে দেখেন কারখানার কর্মপরিবেশ, শ্রমিক ও আধুনিক উৎপাদন ব্যবস্থা। নতুন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্ব দিচ্ছে বলে জানান আয়োজকরা। বিস্তারিত আরও জানাবেন হোসাইন জিয়াদ। এরা সবাই চীন, কোরিয়া, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের বড় ব্যবসায়ী ও আন্তর্জাতিক বিনিয়োগকারী। সোমবার সকাল 9টায় প্রায় 60 জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারী পা ফেলেন চট্টগ্রামে, যেটি চট্টগ্রাম তো বটেই, বাংলাদেশের জন্য প্রথম। সবার লক্ষ্য এ বাণিজ্য নগরীর বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ সরেজমিনে পরিদর্শন করা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনে তারা ঘুরে দেখেন আনোয়ারায় 2000 একরের কোরিয়ান ইকোনমিক জোন ও মিরসরাইয়ে 30,000 একরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এ সময় কারখানার কর্মপরিবেশ, শ্রমিক ও আধুনিক উৎপাদন ব্যবস্থা তাদেরকে ঘুরিয়ে দেখান কর্মকর্তারা। সব মিলিয়ে বেশ সন্তুষ্ট বিদেশি বিনিয়োগকারীরা। জানান পোশাক, আইটি, কৃষিখাতে বিনিয়োগের সম্ভাবনা দেখছেন তারা। কেউ আবার রিসাইকেল বা পর্যটন খাতে আগ্রহী। We are focusing in the food and agri sector, sustainable apparel, renewable energy, and also circular economy. So that's definitely the 4 topics that we are interested in, and Bangladesh offers a lot of opportunities. There is a good climate for investment, and in the next 2 days, the conferences will come to the conclusion. I work in the agri-business department, and especially in agri-business, I think in Bangladesh, there is huge potential.
আয়োজকরা জানান নতুন বাংলাদেশে বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ সম্মেলন ঘিরে নতুন বাংলাদেশকে আকর্ষণীয় বিনিয়োগ স্থান হিসেবে বিশ্বের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য। 40টা দেশের 700-র মতো বিনিয়োগকারী তারা আসার আগ্রহ ব্যক্ত করেছেন এবং অনেকেই এর মধ্যে এসে গেছেন, আরও অনেকে আসছেন। সরকারের যে ফোকাসটা বা সরকারের যে গোলটা, আমরা অন্যতম গোল হচ্ছে আসলে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানো, বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি করা। এই ফিল্ড ভিজিটটা তারা আসলে প্র্যাকটিক্যালি বাংলাদেশ সম্বন্ধে বাইরে যেরকম জানা বা বোঝা, তার থেকে একটা ভিন্ন পিকচার বাংলাদেশে থাকতে পারে এবং বাংলাদেশের লেবাররা যে কত হেল্পফুল এবং কত সহজেই লার্ন করতে পারে, এই এক্সপিরিয়েন্সটা হয়তো আমরা মনে করি ইয়াং ওয়ানের কাছে তারা জানতে পারবেন। মাঠ পর্যায়ে এত বিনিয়োগকারী একসাথে পেয়ে খুশি কোরিয়ান ইপিজেডের কর্মকর্তারা। জানান সরকারের নীতিগত সহায়তা ও আমলাতান্ত্রিক জটিলতা দূর হলে অনেকেই ছুটে আসবেন এখানে। তবে জ্বালানি ও নিরাপত্তা নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ। প্র্যাকটিক্যালি বাংলাদেশে বিনিয়োগের কি অবস্থা, সেটা বিনিয়োগ বোর্ড বিডা তারা চাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত অন্যান্য ইপিজেডগুলি কোনটা কি অবস্থায় আছে সেটা সরজমিনে তাদেরকে দেখানো, এবং তারা দেখার পরে দে উইল মেক আপ দেয়ার মাইন্ড যে বাংলাদেশে বিনিয়োগের সত্যিকার অবস্থা কী এবং কীভাবে এখানে বিনিয়োগ আরও বৃদ্ধি করা যায়। 4 দিনের বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে পরিদর্শনের পর আগামী 3 দিন ঢাকায় নানা সংস্থা ও দপ্তরের সাথে আলাদা বৈঠক ও মতবিনিময় করবেন বিদেশি ব্যবসায়ীরা। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ইনভেস্টমেন্ট সামিটের অংশ হিসেবে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন শেষে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গেছেন অন্তত 60 জন বিদেশি বিনিয়োগকারী। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে হুসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন বিনিয়োগকারীরা কোন বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছেন এদেশে বিনিয়োগের জন্য? জিয়াদ, জানাবেন যে বিদেশি প্রতিনিধিরা কোন বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে বিনিয়োগের জন্য এদেশে? মিরসরাই ইকোনমিক জোনে এসে পৌঁছেছে এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে বিদেশি বিনিয়োগকারীর যে ডেলিগেট টিম, সেই টিমটি সকাল থেকে তারা চট্টগ্রামের যে কোরিয়ান ইপিজেড সেটি আসলে ঘুরে দেখেছেন। এখন মিরসরাইয়ের এই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এই অঞ্চলটি প্রায় 30,000 একরের এবং দেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন যেটি তৈরি করা হচ্ছে, সেই ইকোনমিক জোনের সম্ভাবনাগুলো তারা ঘুরে দেখছেন। এরই মধ্যে যারা কর্মকর্তা রয়েছেন, বেজার কিংবা বিডার কর্মকর্তা রয়েছেন, তারা আসলে পুরো ইকোনমিক জোনের যে প্লটগুলো রয়েছে, এটির যে সম্ভাবনাগুলো রয়েছে সাগর পার ঘেঁষে গড়ে ওঠা এই ইকোনমিক জোনের, সেই সম্ভাবনার কথা তুলে ধরছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে এটি 10 থেকে 15 কিলোমিটার মাত্র দূরত্বে অবস্থিত এবং বলছেন যে এখানে বিনিয়োগের জন্য পর্যাপ্ত প্লট এখনও পর্যন্ত খালি আছে এবং যেখানে বিনিয়োগ করলে তারা ট্যাক্স সুবিধা সহ বিভিন্ন সুবিধাগুলো পাবেন, সে বিষয়গুলো তুলে ধরছেন তারা এবং বলছেন যে এই পর্যন্ত এই ইকোনমিক জোনে প্রায় 11টির মতো কারখানা এরই মধ্যে চালু হয়েছে এবং 28টির মতো কারখানা দেশি বিদেশি বিভিন্ন কারখানা, বিশেষ করে এশিয়ান পেইন্টস, ম্যাকডোনাল্ড স্টিল, নিপ্পন স্টিল, এই ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এরই মধ্যে কারখানা চালু করেছে এবং 28টি কারখানা নির্মাণাধীন অবস্থায় রয়েছে। সব মিলিয়ে এই ইকোনমিক জোনটি পুরো দমে চালু হলে প্রায় 1.5 লক্ষ শ্রমিকের কর্মসংস্থান হবে এবং বলা যায় যে সীতাকুণ্ড, মিরসরাই থেকে শুরু করে একেবারে ফেনী পর্যন্ত এখানে 3টি টাউনশিপ গড়ে তোলা, দক্ষ শ্রমিক গড়ে তোলা এই কারখানাগুলোর জন্য সেই কাজগুলো আসলে চলছে। একই সাথে এখানে সমুদ্রের পাশের যেই বিশাল জোন, সেখানে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং পানি সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করার কাজ চলছে। তো বিদেশি যারা বিনিয়োগকারী রয়েছেন, চীন, অস্ট্রেলিয়া, কোরিয়া সহ বিশ্বের নানা প্রান্ত থেকে বিনিয়োগকারীরা যে এসেছেন, এটিকে অপার সম্ভাবনা হিসাবে আসলে দেখছেন এখানে বিডের কর্মকর্তারা এবং তারা বলছেন যে অন্তত, এবং আমরা যারা ইনভেস্টর এসেছি
রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা বেশ সন্তুষ্ট এবং তারা অনেকে আশার বাণী শোনাচ্ছেন এবং যোগাযোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি সরকারের বিভিন্ন পর্যায়ে বা যারা কর্মকর্তা আছেন তাদের সাথে যোগাযোগ করছেন যে এই সামিটের পর গিয়ে তারা প্রপোজাল কিভাবে সাবমিট করবেন, কিভাবে তারা বিনিয়োগ নিয়ে কোথায় কোথায় কথা বলবেন কোন সংস্থার সাথে, সেই বিষয়গুলো দেখছেন। তো এই বিনিয়োগকারীরা এই প্রথম দিন সামিটের প্রথম দিনে এই দুটি ইকোনমিক জোন ঘুরে গেলেন, এরপর ঢাকায় বিভিন্ন সংস্থা এবং দপ্তরের সাথে আলাদা আলাদাভাবে মতবিনিময় এবং বৈঠক করবেন। সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও অর্থ বিভাগের প্রধান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সোমবার সকাল 10টা থেকেই প্রথম বৈঠকটি শুরু হয়। প্রথম বৈঠকে ব্যাংকের সম্পদ নিরীক্ষার বিষয় নিয়ে আলোচনা হয় IMF ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ব্যাংকগুলো সহ 11টি ব্যাংকের অবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়, যাদের 80% বেশি অর্থ লোপাট হয়েছে। সেই অর্থের প্রকৃত তথ্য বের করতে সম্পদ নিরীক্ষা চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেক্ষেত্রে নিরীক্ষার বিষয়ে আলোচনা করে IMF। পরে বেলা 11টায় আর্থিক খাতের সংস্কার নিয়ে দ্বিতীয় বৈঠকে বসে IMF ও বাংলাদেশ ব্যাংক। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ও গাজার নির্যাতিতদের সম্মান জানিয়ে রাজধানীতে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পূর্ব নির্ধারিত কনসার্ট একদিন পিছিয়ে 12 এপ্রিল করা হবে। দুপুরে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বলেন, যার যার অবস্থান থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে হবে। ঢাকাসহ 4 বিভাগে স্বাধীনতা কনসার্ট একদিন পিছিয়ে আগামী শনিবার আয়োজন করা হয়েছে। বাগেরহাটে 5তলা একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। সকাল 9টার দিকে চিতলমারী উপজেলা শহরের মাইশা টাওয়ারে এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই পুড়ে ছাই হয় ভবনটির নিচতলার একটি বেসরকারি ব্যাংকের উপশাখা সহ অন্তত 6টি দোকান। স্থানীয়রা জানান, সকালে পোশাকের দোকান থেকে আগুনের সূত্রপাত। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে 5তলা ভবনের অন্তত 4টি ব্যাংকের শাখা অফিস সহ আবাসিক বাসাবাড়িতে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। আহত হন উদ্ধার কাজে অংশ নেয়া এক ফায়ার কর্মীও। ইসরায়েলের পণ্য দাবি করে গাজীপুরে কোমল পানীয় কোকাকোলার দোকান বাটার শোরুমে ভাঙচুর করেছে স্থানীয় জনতা। সোমবার দুপুরে নগরীর বোর্ড বাজারে ঘটে এ ঘটনা। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের বোর্ড বাজারে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। পরে মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা বড় মসজিদের নিচে থাকা কোকাকোলা ও 7 আপ বিক্রির দোকান, বিকাশ এজেন্ট পয়েন্ট ও বাটা শোরুমে ভাঙচুর করে। এদিকে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সিলেটে একটি KFCর আউটলেটে ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় কোকাকোলা সহ সকল ইসরায়েলি পণ্য ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এ সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতার হামলায় পিছু হটতে বাধ্য হয় তারা। নির্বাচনী আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত এবং কমিশন অনুমোদন দিলেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। নতুন আইন পাশ হলে সীমানা নির্ধারণের পরিবর্তন আসতে পারে, অন্যথায় আগের আসন বিন্যাস অনুযায়ী নির্বাচন হবে বলে জানান তিনি। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, এখনো পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ কনজারভেটিভ পার্টি নিবন্ধনের জন্য আবেদন করেছে। আচরণবিধির খসড়া আমাদের প্রায় চূড়ান্ত। আমরা এই খসড়াটি টাইপ করে বা করে চূড়ান্ত করে কমিশনে প্লেস করব। কমিশন অনুমোদন দিলে পরে সেটি আপনার ফাইনালি পাবলিশড হবে। পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া বাঙালি সংস্কৃতির অংশ নয় বলে মন্তব্য করে এদিন ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সোমবার সচিবালয়ে কথা বলেন তিনি। 8 এপ্রিল থেকে 14 এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ মনে করিয়ে দিয়ে উপদেষ্টা বলেন, এ সময় ইলিশ খাওয়া মানে আইন লঙ্ঘন করে জাটকা খাওয়া। পয়লা বৈশাখে তো ইলিশ খাওয়ার কথা না, হ্যাঁ, তো সেটা আসলে পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না, হ্যাঁ, এটা আমি পরিষ্কার করতে চাই।
তবুও যেহেতু এটা ঢাকায় এটা চালু হয়েছিল, কিন্তু এটা মনে রাখতে হবে পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। তো কাজে এটা বাজারে পাওয়া যাওয়াটাও কিন্তু আইনের লঙ্ঘন হবে। এবারে খেলার খবর। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির হোসেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে গিয়ে তথ্য গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়েন তিনি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে আবারও মাঠে ফিরলেন নাসির হোসেন। সোমবার রূপগঞ্জ টাইগার্স ক্লাবের হয়ে খেললেন নাসির। 2021 সালে আবুধাবি T10 লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির, কিন্তু আইসিসির কাছে সেই তথ্য গোপন করেন তিনি। পরে তদন্তে ধরা পড়লে সেই অপরাধ স্বীকার করেন নাসির। তথ্য গোপন করায় সব ধরনের ক্রিকেট থেকে 2 বছরের নিষেধাজ্ঞা পান তিনি, যেখানে ছিল 6 মাসের স্থগিত নিষেধাজ্ঞা। সব শর্ত পূরণ করায় 6 এপ্রিল শেষ হয় নাসিরের সব নিষেধাজ্ঞা। শেষ করবো এখন বিকেল, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ, প্রতিবাদী র্যালি। সরকারকে কঠোর বার্তা দেওয়ার আহ্বান। যতগুলো মুসলিম কান্ট্রির দেশ রয়েছে সকলের কিন্তু এই বিষয়ে আসলে জোরালো ভূমিকা পালন করা উচিত। ওআইসি কেন এরকম চুপ হয়ে আছে? আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। যতদিন না প্যালেস্টাইন ফ্রি হচ্ছে আমরা থাকবো, ইনশাল্লাহ মাঠে থাকবো। যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বব্যাপী ট্রাম্প নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ। ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত। ঢাকায় চলছে বিনিয়োগ সম্মেলন। প্রথম দিন স্টার্ট আপে গুরুত্ব। চট্টগ্রাম ইকোনমিক জোন পরিদর্শনে পোশাক, আইটি, কৃষিতে আগ্রহ। বাগেরহাটে বাণিজ্যিক ভবনে আগুনে পুড়ে ছাই ব্যাংকের উপশাখা সহ 6টি শোরুম। এক নারীর মৃত্যু। পোশাকের দোকান থেকে আগুনের সূত্রপাত। এ ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।